শুরুতেই তাজমুল জামিন আপনার কাছে আসতে চাই। এনসিপির সাথে জামাতের জোট এবং তারপর আপনাদের পদত্যাগে নিয়ে বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আলোচনাটা এখনো থেমেনি। আজকেও কয়েকজনের পদত্যাগের খবর দেখছিলাম। সব মিলিয়ে যে নতুন রাজনীতির বয়ান দিয়ে আসলে এনসিপির যাত্রা শুরু, সেটা আসলে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে আপনার বিশ্লেষণে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি আসার একটু আগেই মাসুদ ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি অবস্থা। আসলে আমি যে উত্তরটা মাসুদ ভাইকে দিয়েছি ওই উত্তরটা আমি দেই যে আমরা আসলে যারা এনসিপির ফাউন্ডার মেম্বার ছিলাম, আমাদের জন্য এই সময়টা বা এই জিনিসটা, এই মুহূর্তটা পার করা খুবই হার্টব্রেকিং। এটা আমি কখনোই অস্বীকার করব না, কারণ এনসিপি আমাদের কাছে, আমরা যারা ছেড়ে এসেছি, আমি প্রত্যেকটা মানুষকে চিনি এবং এটা এনসিপি প্রত্যেকটা মানুষের কাছে সন্তানের মতো ছিল। এবং আলোচনা সমালোচনা যেটাই হোক, আমরা জানি যে আমরা এই এনসিপিকে ঘিরে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কি স্বপ্ন দেখেছিলাম। সো ওখানে যে হোঁচট খাবো না, এটা এরকম আমরা ভাবি নাই। আমরা জানতাম যে আমরা হোঁচট খাবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। সো যখন ওটা বাস্তবে হয়ে যায় তখন এই মুহূর্তটা পার করা। আমি এখন কেমন পরিস্থিতি এটা বলবো না, আমার একটা উপলব্ধি আমি বলতে চাই। আমার গত 8-9 মাসে যে অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি বারবার আমার হয়েছে বা আমাকে মনে করিয়ে দিয়েছে, আমরা অনেকে এটা নিয়ে ডিসকাসও করেছিলাম, যে আমাদের দেশে, বাংলাদেশে আমরা আসলে নিজেদেরকে তুলনা করার জন্য একটা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে তুলনা করার জন্য আমাদের সামনে সবসময় উদাহরণ হিসেবে এসেছে কারা কিভাবে ব্যর্থ হয়েছে, কারা কিভাবে সফল হয়েছে বা কারা কিভাবে বড় দল হয়েছে। আমাদের কাছে সবসময় উদাহরণ এসেছে আওয়ামী লীগ এভাবে এভাবে বড় দল হয়েছে, বিএনপি এভাবে এভাবে বড় দল হয়েছে, বা জাসদ এইসব কারণে হারিয়ে গিয়েছে। সো সব সময় তুলনা বা স্যাক্রিফাইসটা বা রাজনীতির সমীকরণটা ওই বড় দল কিভাবে হয়েছে ওই তুলনা খালি ওইখানেই ছিল, যেখানে একটা দল তো দেশ থেকে বিতাড়িত হয়েছে এত বড় সংগঠন হওয়ার পরও, এবং আরেকটা দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতা থেকে বাইরে ছিল। সো আমরা সবসময় ভেবেছি এনসিপি বিপ্লব থেকে জন্ম নেয় এবং একটা অভূতপূর্ব বিপ্লব থেকে জন্ম নেয়া একটা দল, তাদের ভিশনটা হবে যেটা গত 54 বছরে হয়নি, যে আমরা এমন একটা রাজনীতি করব যে এই যে রাজনীতিটা বাংলাদেশের মানুষ, এই যে বাংলাদেশপন্থী বলি, বাংলাদেশের মানুষকে মুক্ত করবে, বরং বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মুক্ত করবে না, এবং ক্ষমতা কেন্দ্রিক হবে না। আমরা ক্ষমতায় যাব বাংলাদেশের জনগণকে ক্ষমতাশীল করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বড় হতে চেয়েছি বা আমাদের সমীকরণগুলো সবসময় কেন যেন এসে ওই যেসব এক্সিস্টিং দল আছে তাদের সাথে মিশে গেছে। এবং আপনি যখন ধরুন মনোনয়নের আলোচনা যখন হচ্ছিল, তখন জুলাইয়ে খুবই আলোচিত রিকশা চালক সুজনের নাম সামনে এসেছে, জুলাই আহত তাদেরকে সামনে আনার কথা হচ্ছিল। সব মিলিয়ে আসলে এই যে একটা পরিবর্তনের আভাস এনসিপি দিচ্ছিল, সেটা কি আসলে এই পুরো প্রক্রিয়ায় হারিয়ে যাচ্ছে? সেটাই দুঃখের জায়গা, সেটাই হার্টব্রেকিং, যে যখন আমি বললাম এই জায়গাটাতে, কারণ আমরা অনেকগুলো মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম যে একটা সাধারণ পরিবারের ছেলে বা মেয়ে এসে রাজনীতি করতে পারবে, এখানে আপনাকে কোনো লবিং লাগবে না, আপনাকে কোনো ভারী আপনার পরিবার বা সারনেম লাগবে না। সো আমি ওরকম একটা মানুষ, আমি জুলাই থেকে উঠে একদম প্রথম আমি রাজনীতিতে যাই এবং আমি নিজে এই স্বপ্নটা দেখেছিলাম। এখন যে মনোনয়নের কথাটা আসে, আপনি যখন 125 জনকে দেন এবং শেষ মুহূর্তে মনোনয়ন দাখিল যখন পুরো জিনিসটা ওলট পালট হয়ে যায়, যে কক্সবাজারের মানুষকে দিয়ে দেন বান্দরবনে মনোনয়ন, তারপর ময়মনসিংহের মানুষকে এনে দিয়ে দেন খিলগা মনোনয়ন, তাহলে এটাতে কি বোঝা যায়? সে এই 1 মাসে ওই এলাকায়, ওই নির্বাচনী এলাকায় সে তো জাস্ট জিতার জন্য যাচ্ছে, ওই নির্বাচনী এলাকার মানুষের প্রতি কিন্তু তার কোনো দায়বদ্ধতা থাকছে না। তাহলে এইটা দিয়েই কিন্তু বোঝা যায় যে আমরা পুরনো সিস্টেমে ঢুকে গিয়েছি। এবং এটা কখনোই 20 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের মধ্যে হয়নি। এটা আমার দৃঢ় বিশ্বাস যে যেই গণতান্ত্রিক চর্চা বা সিদ্ধান্তের কথা তারা বারবার বলছে, যে সংগঠন গণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে আমরা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি বা সবাই এটা নিয়েছে, বা নিরাপত্তার কারণে, এটা কোনোটাই ধোপে টিকে না। কেন টিকে না? প্রথম হচ্ছে গণতান্ত্রিক চর্চা। গণতান্ত্রিক চর্চা যদি থাকতো তাহলে ওই 125টা মানুষকে যে আপনি
মনোনয়ন দিলেন তারা যে কাজ করা শুরু করে দিল এবং এটা নিয়ে যে 2000 মানুষ মনোনয়ন কিনলো, মানুষ যে স্বপ্ন দেখলো, এইভাবে আমার মতো একটা অপরিচিত মানুষকেও মানুষ 5 দিনের মধ্যে 8 লাখ টাকা ডোনেশন দিল। এটা কেন দিল? এটা তাজনুভাকে দেয়নি, এটা নতুন স্বপ্ন যারা তারা আমাদের মাধ্যমে দেখেছে তাদেরকে দিয়েছে। তাহলে এগুলো ভঙ্গ হলো। 125 জনকে আমরা ওভারনাইট ডিজোন করলাম, ওভারনাইট, জাস্ট গুটি কয়েককে আমরা সিকিউর করার জন্য। দ্বিতীয় বিষয়, তারা বলছে নিরাপত্তার কথা, যে হাদি মারা যাওয়ার পরে নিরাপত্তা ইস্যু। আপনার মধ্যে যখন সাহস থাকবে, বিপ্লব থাকবে, তখন আপনি কারোর জন্য সিকিউরিটি থ্রেট হবেন, পটেনশিয়ালি থ্রেট হবেন। কিন্তু আপনি যখন আপোষ করে ফেলেন, তখন কে আপনাকে নিরাপত্তায় ঝুঁকিতে ফেলবে? আমি জানি না। এটা হাদি কেন পুরো দেশ হাদির জন্য কাঁদছে, কারণ হাদি সাহস দেখিয়েছিল, হাদির মধ্যে আপোষের কিছুই ছিল না। কিন্তু আপনি যখন আপোষ করে ফেলেন, তখন আর আপনার নিরাপত্তা ঝুঁকি থাকে না, তখন কিন্তু আপনার পরিচয়টা একদম পরিষ্কার হয়ে যায় দেশবাসীর সামনে। এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে 24-এর পর 25-এই, 26ও আসলো না, 25-এই আমরা এই জিনিসটার সম্মুখীন হলাম। জি, ধন্যবাদ।